দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দা এবং সোশ্যাল মিডিয়াতে যুক্ত হলেন আমাদের সাথে, তাদের সবাইকে আবারও জানাতে চাই সকালবেলার শুভেচ্ছা। যেমনটা বলেছিলাম যে আমরা একজন অতিথি নিয়ে ফিরব, এবং যেই অতিথি আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন তাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার যেই উৎকণ্ঠা, সেটা আসলে আমরা খুব বেশিক্ষণ আর ধরে রাখতে পারছি না। আপনি এমদাদ একটু পরিচয় করিয়ে দিন। আমাদের সাথে আজকের সকালের বাংলাদেশে যিনি আছেন তিনি মূলত একজন শিক্ষক, এবং আমরা শুরুতেই জানিয়েছি আজকে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক হলেও যদি খুব কাছাকাছি সময়ের কথা বলি, কাছাকাছি সময়তে কিন্তু তিনি একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। আমরা সেই বিষয়গুলো আমাদের আলাপচারিতে আসব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস। ডক্টর সায়মা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল ম্যাম। আসসালামু আলাইকুম। শুভ সকাল আপনাদের এবং আপনার দর্শক শ্রোতা। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, সকালের বাংলাদেশ আমাদের প্রোগ্রামটা আমরা সাধারণত শুরু করি এইভাবে যে যিনি অতিথি থাকেন তার সকালটা কিভাবে শুরু হয়, আপনার সকালটা কিভাবে শুরু হয় আমরা সেটা একটু জানতে চাই। আমাদের এখানে যারা আসেন প্রত্যেকে বিশেষ বলেই আসেন, এবং তাদের কাছ থেকে আসলে আমরা সকালবেলার শুরুর যোগ্যটা জানতে চাই। হয়তো তাদের থেকে কিছু একটা দিক নির্দেশনা পাও, বা তাদের মতন সকালটা কিভাবে সুন্দর করা যায়, এমন ভাবনা থেকে আসলে। ধন্যবাদ। আমি খুবই একজন যেটাকে বলে মর্নিং পারসন, মানে যত রাতেই ঘুমাই ভোরবেলাটা আমার নিজস্ব সময়। যেটা হয় যে খুব ব্যস্ত থাকা হয়তো সারাদিন, তারপরে ঢাকা শহরের সবচেয়ে বড় যেটা আমাদের দুঃসহ মনে হয় সেটা হচ্ছে শব্দ, সাউন্ড পলিউশন। তো ওই সকালবেলা ঘুম থেকে উঠলে যে ভোরবেলাটা অন্ধকার কেটে আলো আসছে, তারপরে নিজস্ব একটা সময় এবং শহরকে জেগে উঠতে দেখা, এবং এক কাপ চা, আমাকে যারা চেনে, বৃষ্টি এবং চা আর বই, এই তিনটা জিনিস, এবং আমার নিজস্ব সময় সকালবেলাটা আমার খুব, আমি বারান্দায় বসি আমার বই চা নিয়ে শহরকে জেগে উঠতে দেখার সাথে 1 ঘন্টা অ্যাটলিস্ট আমি নিজের জন্য রাখি। ওটা একেবারেই আমার নিজের সময়। কখনো লেখালেখি করি, কখনো বইটা পড়ি, কিন্তু ওই টাইমটাতে খুব যে গুরুত্বপূর্ণ কিছু করা হয় না, কিন্তু আমার কাছে মনে হয় ওই সময়টা আমাকে সারা দিনের একটা চালিকা শক্তি দেয়। আলহামদুলিল্লাহ। 24 ঘন্টার ভেতরে ওই 1 ঘন্টাটাই আমার আপনার। ম্যাডাম, আমরা কিন্তু একটু তাহলে কিছু দাবি করতে পারি। সকালে আপনার প্রিয় হচ্ছে সকাল, সকালে আমরা অনুষ্ঠানটা করছি। সকালের দর্শক যারা, তাদের জন্য, আপনি যাদেরকে মর্নিং পারসন বলেছেন, চা, আপনার জন্য চা, এবং আপনি বৃষ্টি চেয়েছেন, বৃষ্টি আমরা বিশেষ উদ্যোগে ব্যবস্থা করেছি। এটা খুব আমাদের কঠিন হয়েছে, কিন্তু আমরা ব্যবস্থা করেছি। বইটা আমরা প্রোগ্রাম শেষে দিব। একদম। থ্যাংক ইউ। আজকে আমরা যেটা বলছি যে আজকে হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। আমরা জানি যে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। ইংরেজিতে যেটাকে বলছে ভ্যালুইং টিচার্স ভয়েসেস টুয়ার্ডস আ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট ফর এডুকেশন। শিক্ষক দিবসে আমরা প্রথমেই আমাদের সারা দেশের যত শিক্ষকরা আছেন তাদের কাছে আমরা সবাই, আমি, ডক্টর সায়মা কিংবা মিমি, আমরা সবাই কোনো না কোনোভাবে শিক্ষকের নিয়ন্ত্রণে ছিলাম, তাদের তত্ত্বাবধানে ছিলাম। আমরা এখনো আছি বিভিন্নভাবে। আমরা তাদেরকে আমাদের শ্রদ্ধা জানাই, আমরা তাদেরকে স্যালুট জানাই। তার মাধ্যমেই আমরা আসতে চাই, ম্যাডাম, আপনি কি বলবেন যে শিক্ষক দিবসে একটা মূল বিষয় হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বরটা যেন আসলে সব জায়গাতে পৌঁছায়, এবং এই জায়গাটাকে কিভাবে আরো ভালো করা যায়। শুধু শিক্ষক দিবসে আপনার একটা মেসেজ দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। শিক্ষকতার একাল এবং সেকাল সেভাবেও যদি আমরা চিন্তা করে দেখি, শিক্ষকতা পেশা কিন্তু যুগে যুগেই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যর দাবিদার। তার কারণ একজন শিক্ষক তার মেধা মনন, তার প্রজ্ঞা দিয়ে সমাজের আলো আর অন্ধকারের পার্থক্যটা বোঝায়। আর যে কোনো পেশা থেকে শিক্ষকতার যে গুরুত্ব, আমার মনে হয় আমরা অনেকটাই সে আলো থেকে সরে গেছে আমি বলবো না, অনেক বিষয়ে আমাদের কিছুটা অন্ধকারাচ্ছন্ন আছে। শিক্ষকতার আলো এবং শিক্ষকের দ্যুতি জাতির কাছে পৌঁছে যাওয়াটা যে এই ক্রান্তি লগ্নে অনেক বেশি জরুরি, এখানে আমাদেরকে আবার একটু নতুন করে ভাবনা শুরু করতে হবে।
আমি মনে করি যে একজন শিক্ষক একটা জাতির আলোকবর্তিকা হয়, সেখানে আমরা সকলে আবার একতাবদ্ধ হই, আবার নতুন করে চিন্তা করি। বাংলাদেশটাকে গড়বার জন্য শিক্ষকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বাহ, চমৎকার বললেন ম্যাম। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, এমদাদ আপনারও হয়তো বা মনে আছে, সম্ভবত আমি ভুল না করলে, কাজী কাদের নেওয়াজের শিক্ষকের মর্যাদা, বাদশাহ শিক্ষাগুরুর মর্যাদা বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। তো ওই সময়টা থেকে আসলে শিক্ষকের যে মর্যাদা সেটা একটু একটু করে বুঝতে শুরু করি। আমাদের এখন যারা আছেন আমাদের শিক্ষাগুরু এই সময়, সেই শিক্ষকরা কি আসলে তাদের পেশাগত অবস্থান থেকে তারা যে সম্মানটা তাদের প্রাপ্য, এটা কি বিশ্ববিদ্যালয় মানে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরা সেটা পাচ্ছেন? দুটোই সাপ্লিমেন্টারি। এটার সাথে হচ্ছে একটা হচ্ছে সম্মান পাওয়া, আর একটা হচ্ছে মানে কন্ট্রিবিউশন, শিক্ষক হিসেবে যে কন্ট্রিবিউট করার কথা। আমি একটা বর্তমান সময়টার কথা বলবো। বর্তমান সময় বলতে আমি বিগত একটা অলমোস্ট 1.5 যুগের কথা যদি বলি, শিক্ষকতা পেশাতেই যদি আমি ফোকাস করি, আমি বলবো যে বড় একটা অংশ হয়তো বা সেই মর্যাদার, শিক্ষকের যে মর্যাদা, সেখানে বেশ এই পেশাটাকে প্রশ্নবিদ্ধ করেছেন, সেখানে কোনো রকম সন্দেহ নাই। কিন্তু আমি এখনও বলবো, গত 15 বছরে আপনারা যাদেরকে সামনে দেখেছি, শুধু শিক্ষকতা না, সব পেশাতেই, যেটা বলছিলাম একটু আগে, যে মানুষের ওপর থেকে যখন নৈতিকতাটা চলে যায় না লিডারশিপে, সেটা ধীরে ধীরে সব পেশাকেই কলুষিত করতে থাকে। শিক্ষকতা পেশাও তার বাইরে না। তবে আপনি সব পেশাতেই দেখবেন, এবং আমাদের শিক্ষকতাতেও তাই, সব শিক্ষকরা যে সে কলুষিত হয়ে গেছেন তা কিন্তু না, একদমই না। এবং এই যে একটা তোড়জোড় ছিল, ক্ষমতার আস্ফালন ছিল, দুর্নীতির একটা রাহুগ্রস্ত সব পেশায় ছিল, শিক্ষকতায়ও ছিল, এদের আওয়াজটাই যেন বেশি শোনা যাচ্ছিল। কিন্তু তার বাইরেও কিন্তু অনেক শিক্ষক আছেন যারা পূর্ণ মর্যাদার দাবিদার। তারা হয়তোবা, আমি হয়তো রাজপথে নেমেছি, তারা হয়তো বা রাজপথে নামেন নাই, কিন্তু একটা শিক্ষকের যে মেধা, প্রজ্ঞা, চরিত্র, আলো অন্ধকার পার্থক্য বোঝানো, তারা সেই জায়গায় কিন্তু অবশ্যই এখনও তারা আগের মতো মোটামুটি প্রতিদিন যুদ্ধ করে, এই আলাদা একটা যে পেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তারা এখনও সেই পেশায় টিকে আছেন। সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, মর্যাদার জায়গাটায় পূর্ণ দাবিদার এখনো আছে। তবে যারা কলুষিত করছেন, আমার মনে হয় তাদেরকে আলাদা করে রেখে আরো একবার আমাদের নতুন করে সবকিছু দেখতে হবে। একদম। এবং আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষকদের কারো কারো ক্ষমতার একটা আস্ফালন তাদের মধ্যে এই গত 15 বছরে দেখা গিয়েছে। এবং আমাদের এই নতুন বাংলাদেশ, এই পরিবর্তিত যে বাংলাদেশ, সদ্য জন্ম হওয়া আবার এক নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে শিক্ষক রাজনীতিকে আপনি কতটুকু সমর্থন করবেন বা এর কতটুকু যৌক্তিকতা আপনি খুঁজে পান? সমস্যাটা কি, ছাত্র রাজনীতির বিষয়টিও যদি আপনি যুক্ত করতে চান, শিক্ষক রাজনীতির সাথে ছাত্র রাজনীতি কতটা যৌক্তিক হতে পারে সেটাও আপনি যুক্ত করতে পারেন। রাজনীতি ব্যাপারটা কি জানেন, এটা হচ্ছে রাজনীতি আর অপরাজনীতির ভেতরে আমরা বোধহয় প্রায় 2 যুগ ধরে বা সবসময় আমি বলবো রাজনীতির সাথে অপরাজনীতিকে মিলিয়ে ফেলেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা নাগরিকেরই রাজনৈতিক সচেতনতাটা খুব জরুরি। রাজনৈতিকভাবে আমাকে যে রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে হবে তা কিন্তু না। পরোক্ষভাবে জড়িত থাকা মানে হচ্ছে আমি জানবো, আমি বুঝবো একটা রাষ্ট্রের নীতি কেমন করে গঠিত হচ্ছে, রাষ্ট্রের নীতি, বিকজ এই দেশটা আমাদের সবার। তো আমি যখন অসচেতন থাকবো তখনই কিন্তু ওই দুষ্টু লোকের রা সেই সুযোগটা নেবে এবং বারবার কিন্তু আমাদেরকে প্রতারিত হতে হবে, বারবার বাংলাদেশের রাজপথ রক্তাক্ত হবে। তবে যেটা বলছিলেন যে শিক্ষক রাজনীতি, শিক্ষকরা মানুষ, তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে এবং থাকবেই, তারা সচেতনতা তৈরি করবেন, বাট তার মানে এই না তার ব্যক্তিগত রাজনীতি ক্লাসরুমে কিংবা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র অঙ্গনে প্রভাবিত করবেন। শিক্ষকতা একটা পেশা, সেখানে সচেতনতা তৈরি এক জিনিস, আর লেজুর বৃত্তির রাজনীতি, অপরাজনীতি কিংবা আমার ব্যক্তিগত পছন্দকে প্রভাবিত করা, সেটা কিন্তু একেবারে অন্যায়।
ছাত্র রাজনীতি দেখেন, ছাত্র রাজনীতির আমি আবারও একই জিনিস চলে আসে যে অপরাজনীতির কথা আমরা বলছি না। বাংলাদেশের ইতিহাসের সাথে কিন্তু ছাত্র রাজনীতি খুব ওতপ্রোতভাবে জড়িত। বারবার কিন্তু আপনি 52 দেখেন, 47-এর সময় দেখেন, তার আগে দেশের গঠনের আগে দেখেন, 66, 69, 71, 90 সব কিন্তু ছাত্র, এবং আমাদের 24 তো আছেই, ছাত্রদের দ্বারা কিন্তু সেই আন্দোলনের আস্ফালনটা আমরা দেখতে পারি। জাতির ক্ষোভ, দুঃখ, প্রতিবাদের ভাষা ছাত্ররাই ফুটিয়ে তোলে। তো ছাত্র রাজনীতি তো থাকাটা অন্যায় না, এবং থাকাটাই আমার কাছে মনে হয় জাতির জন্য কল্যাণকর। তবে সেই জায়গাটা একই জিনিস চলে আছে। আমি আমার ছোটবেলায় যে ছাত্র রাজনীতি শুনেছি, দেখেছি, আর এখন যা দেখছি তাতে তো আকাশ পাতাল তফাৎ। এই ছাত্র রাজনীতি, এই অপরাজনীতি, লেজুর বৃত্তি, গণরুমের যে কালচার, এবং এই যে প্রতাপ প্রতিপত্তি, আগে ছাত্র নেতা কারা হতো? ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রটা কিন্তু রাজনীতি করতো, কিন্তু এখন তো সেই চিত্রটা আমরা দেখছি না, একেবারেই উল্টা। তো এই রাজনীতি বন্ধ হোক, কিন্তু ছাত্র সংসদ বা ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায় সেই সুস্থ ধারা ফিরে আসুক। ডক্টর সায়মা, আপনাকে আমার মনে হয় এই বিষয়টা খুবই পরিষ্কার জানার দরকার ছিল। তিনি পরিষ্কারভাবে বলেছেন রাজনীতি এবং অপরাজনীতি এটার ভেতরে একটা ব্যবধান আছে, ব্যবধানটা নিয়ে এই আলোচনাটা দরকার ছিল। আমরা যেটা করব, আমরা এটা নিয়ে আরও কথা বলবো। আমাদের সাথে আছেন ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান। আমরা আমাদের অতিথি হিসেবে আছেন। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, খুব ছোট্ট করে একটা বিরতি নিব, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ। আমাদের সাথে কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌসের সাথে। ম্যাম, তিনি আমার সরাসরি শিক্ষক না হলেও আমি তারই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সুতরাং আজকের এই আয়োজনটায়, আজকের এই সকালটায় আসলে আমার নিজের একটা আলাদা আগ্রহের জায়গা। এবং যেহেতু তিনি আমার বিশেষ পছন্দের একজন মানুষ, আমরা জাতির ক্রান্তি লগ্নে তাকে যেই ভূমিকায় পেয়েছি, সেখান থেকে আসলে আজকের সকালটা আপনার আশাতে বরং আমাদের সবার জন্য বেশ চমৎকার হলো। এবং শিক্ষক দিবসে আপনাকে পাওয়া, হ্যাঁ, ধন্যবাদ যে আপনি এসেছেন, এবং শিক্ষক দিবসের সাথে এটা কানেক্ট করতে আমাদের জন্য সুবিধা হচ্ছে। ম্যাডাম, যে বিষয়টা নিয়ে মিমি আসলে জানতে চাচ্ছিল, রাজনীতি অপরাজনীতি, আপনি পড়ান হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, ব্যবসায় বিভাগে। এই জায়গাটাতে রাজনীতির যে একটা ডেফিনেশন আমাদের মাথায় আছে, আমরা যখন কর্পোরেটে কাজ করি, আমরা বাংলাদেশ বাদ দিয়ে আমরা যদি আমেরিকান মার্কেটে যাই, গুগল, ফেসবুক, অ্যামাজন, এই জায়গাগুলোতেও কি অন্য একটা ফর্মে একটু কিছুটা রাজনীতি আছে না? রাজনীতি শব্দটা, এটাকে আমি বলবো কিনা অন্য কিছু, অফিস পলিটিক্স, এটা মনে হয় ভদ্রভাবে বলা যেতে পারে, এবং আছে কিনা, ইজম কাজ করে কিনা, লিডারশিপকে তুলে আনে কিনা, এবং যদি সেটা মানে আপনি ইয়েস বলছেন, যদি সেটা দরকার হয় একটা মানে যে ছাত্র, তার যদি স্টুডেন্ট অবস্থায় ওরিয়েন্টেশনটা না থাকে, তাহলে ওই জায়গাগুলোতে সে নিজেকে কিভাবে প্লেস করবে, এই অংশটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। রাজনীতি একটা হচ্ছে আমরা যখন যেটাকে বলছি একটা দেশের সাথে সম্পৃক্ত, সেরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা পলিটিক্স থাকে। পলিটিক্স শব্দটার প্রতি আমাদের একটা অ্যাপ্যাথি বা একটা অনীহা সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু ঠিক না। সব রাজনীতি যে অপরাজনীতিতে সব পলিটিক্যাল কনসিকুয়েন্সেস যে নেগেটিভে যাচ্ছে তা না, কিন্তু যে কোনো পরিস্থিতিকে ডিপ্লোম্যাটিক্যালি যখন আমরা সামলে নেওয়ার চেষ্টা করি, সেটাও কিন্তু রাজনীতি, পলিটিক্স, কর্পোরেট পলিটিক্সেরই একটা অংশ, এবং এটা কিন্তু একটা নলেজ। সেই জায়গাটায় আমার মতো করে সব কিছু কিন্তু হবে না, মানুষের ভাবনা চিন্তাগুলো ভিন্ন হয়। তো সেখানে আমি কোনটাকে বলবো পাওয়ার অ্যান্ড পারসুয়েশন, পাওয়ার অ্যান্ড পারসুয়েশন আমি যেভাবে চাচ্ছি, সেখানে তার উপরে আমি খুব জোর খাটিয়ে না করে ইনফ্লুয়েন্স করার যে ক্যাপাসিটিটা, যে আমি আপনাকে ইনফ্লুয়েন্স করব, কিন্তু আপনার কাছে কখনো মনে হবে না যে আইদার আপনি হিপনোটাইজড অর আপনি একটা ডমিনেটেড ফিল করছেন, বাট রাদার কনভিন্স করার যে পাওয়ারটা, পারসুয়েশন, সেই যে এই বুঝিয়ে নিয়ে কখনো আমি আপনারটা বুঝবো, কখনো আপনি আমারটা বুঝবেন, সেটাই কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে কর্পোরেট পলিটিক্সের পার্ট, আমার লিডারকে বোঝে, আমার টিম মেম্বারদেরকে বোঝে, এই যে সবাইকে বুঝে একটা কাজ করা, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আমাদের যে কোনো কর্পোরেট লিডারশিপের ক্ষেত্রে। তো সেই চর্চাটা তো ক্লাসরুমে জাতির সাথে সম্পৃক্ত থেকে, সেখান থেকে প্রস্তুতিটা হওয়াটা প্রয়োজন।
আজকের যেমনটা আপনি ইমদাদ বলছিলেন যে আজকে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এবং তার যে প্রতিপাদ্য সে বিষয়টা আপনি ইতিমধ্যে একবার উল্লেখ করেছেন, শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। এই যে শিক্ষকের কণ্ঠস্বর, আমাদের সমাজে আসলে বিভিন্ন যে দুঃসময় আসে যখন, বা যে ক্রান্তি লগ্নের কথা বলি, তখন শিক্ষকের কণ্ঠস্বর কেন এত জরুরি? কেন জরুরি এবং আমাদের মূল যে নীতি নির্ধারণী পর্যায়ে এই কণ্ঠস্বরটা পৌঁছায় কিনা? পৌঁছাতো না, পৌঁছানো দরকার। তবে যেটা আপনার প্রথম প্রশ্নে আসি যে কেন গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এটা শুধু সারা বিশ্বেই, যেটা আমি প্রথমেও বলছিলাম যে একজন শিক্ষককে কেন এত মর্যাদা দেয়া হয়। শিক্ষককে মর্যাদা দেয়া হয় কারণ একজন শিক্ষক তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, মনন, চরিত্র দিয়ে শিক্ষার্থীর ভেতরে যেভাবে তার ভেতরে নীতি, ন্যায়, অন্যায়ের পার্থক্যটা বোঝাতে পারে। একটা দেশ গড়ে তো মানুষ দিয়ে, এবং শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তিনি শুধু যে একজন শিক্ষার্থীকে জ্ঞানী করেন, বিদ্বান করেন তা না, তাকে শিক্ষিত করেন। মানেটা হচ্ছে সমাজে চলার ক্ষেত্রে অন্য একটা মানুষের ভিন্ন মতকে সম্মান করা, সহাবস্থান, সম্প্রীতি, শান্তি, এই সমস্ত ব্যাপারগুলা গুরুত্ব কিন্তু একমাত্র ক্লাসরুম থেকে বা চলার পথে একজন শিক্ষক যেভাবে বোঝাতে পারেন, বা আমাদের মানসিকতায় কিন্তু তাইরে থাকে যে আমি আমার ক্লাসরুমে যা বলছে আমি শুনবো, বাইরে কেউ বললে কিন্তু আমি এই কথাটা অতটা শুনবো না, সহজ ভাষায় যদি বলি। সেইভাবে শিক্ষকের সেই একটা আমরা যেটা বলি আত্মিক, তাত্ত্বিক, মেধা, মনন, নান্দনিক সমস্ত মানসিক গঠনে শিক্ষকের প্রভাবটা থাকে। যে কারণে এখন শিক্ষকের কণ্ঠস্বর বলতে ওটাই বোঝাচ্ছে। কিন্তু এখন পুরো বিশ্বে আমাদের নৈতিকতার এত অবক্ষয় হয়েছে, আমরা অন্যায়কে অন্যায় বলি না, আমরা ভোট ডাকাতিকে ডাকাতি বলছি না, বরং তার সাথে আমার যদি একটা ছবি থাকে নিজেকে পাওয়ারফুল মনে করছি। আমরা ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছি, রাজনীতি শেয়ার বাজার লুট করে নিয়ে যাচ্ছি, কিন্তু বাইরে এসে আমি তোমাকে বিভিন্ন পদ পদবি দিব, লোভ ছড়াচ্ছি। তাতে করে আস্তে আস্তে করে আমাদের কাছে অন্যায়টাকে আর অন্যায় মনে হচ্ছে না। বাংলাদেশ যে আজকে এই প্রান্তে পৌঁছেছে তার কারণ ওই নৈতিকতার অবক্ষয়। আর সেই কারণেই শিক্ষকের প্রয়োজনটা, একজন যেটাকে বলে জাত শিক্ষক। জুলাই আন্দোলনের যে সময়টা, সেই সময়ের অস্থিরতার মধ্য দিয়ে আমরা সবাই আসলে ওই সময়টায় খুব ভয়াবহতা, অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছি, এবং ছাত্ররা সে সময় আন্দোলন করেছেন। আপনাদের মতন কিছু শিক্ষক আছেন যারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং সেই সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে নেমে এসেছেন। আপনি রাজপথে এসেছেন, ছাত্রদের হয়ে কথা বলেছেন, এবং আপনার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর পুরো জাতি শুনেছে। এবং এখনও যদি আমরা মনে করি গায়ে হিম ধরে যায়। তো সে সময় অনেক গল্প বলাটা আসলে এক অর্থে স্পর্ধা হবে এবং ভুল হবে। সে সময়ের অনেক বিষয় আসলে মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে, আবার একটা সময় ইন্টারনেট অফ ছিল, অনেক কিছুই জানার সুযোগ হয়নি। কোনো একটা অভিজ্ঞতা বা সে সময়ের অবস্থাটাকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বাস্তবতাটা কি জানেন, আপনি জুলাইয়ের সেই পরিস্থিতি, সেই আবেগ, আমি কিন্তু এখনো আমার এটা এই আপনি সেই মেয়েটার কথা মনে করেন, যে মেয়েটা ছবিটা খুব ভাইরাল হয়েছিল, ভিসি চত্বরের সামনে মেয়েটাকে মারছে প্রতিবাদী ছাত্রছাত্রীরা যখন যাচ্ছে, ছাত্রলীগের কর্মীরা মারছে, ওরা প্রতিবাদে আছে যখন। অ্যান্ড তারপরে যেটা হলো যে ওদের হল থেকে যে চিৎকারের শব্দ, আর তারপরে আমার হাসপাতালে আহত ছাত্রছাত্রীদের সাথে, পথচারী যারাই ছিলেন তাদের সাথে আমার খুব প্রতিদিন যাওয়া আসা, অলমোস্ট। আমার ওখানে বিশাল বড় একটা ছাত্রদের সংগঠন কাজ করছিল। 5 আগস্টের পর তো আপনি টানা হাসপাতালেই ছিলাম। হ্যাঁ, তো এটাতে যেটা হয় যে সবাই খুব সহজে আমরা ভুলে যাই। আপনি দেখেন, আমি খুব চেষ্টা করছি আবেগটাকে কন্ট্রোল করার, কত যে তীব্র, এটা আমরা যদি কখনো ভুলে যাই অনেক বড় বেইমানি হবে। আমার
বাংলাদেশের আপামর জনতা, প্রথমে ছাত্রদের নেতৃত্ব, তারপর আপামর জনতার যে যোগ দেওয়ার সব শ্রেণী পেশা থেকে কিন্তু মানুষ এসেছিল। জুলাইয়ের অভিজ্ঞতাটা হচ্ছে আমি এখনও নর্মাল যেটা হয় নর্মাল লাইফে কিন্তু ফেরত আসতে পারিনি। ঘুম যেটা হয়, আতঙ্ক, আমাদের চাকরির চিন্তাটা তখন আর কাজে করেনি। চাকরি যে যাবে যাক, ব্যাপারটা ছিল মরে যাব মরে যাই, কোনো অসুবিধা নাই। প্রতিবাদ এর ওই পর্যায়ে যদি করতে না পারতাম, আমরা যে কয়জনই ছিলাম, আমরা আর কখনো মানুষ হিসেবে নিজের কাছে দাঁড়াতে পারতাম না। তাহলে তো ওটা শিক্ষকের মৃত্যু, আমি কিভাবে ক্লাসরুমে দাঁড়াবো? তো আমাকে যখনই বিভিন্ন জায়গায় আমাকে প্রশ্নটা করা হয় যে সাহস কোথা থেকে, সাহসটা আমি বলবো নিজের জন্যই, যে আমি আমার কাছে মরে যেয়ে তো বাঁচতে পারবো না, এটা মৃত্যু। মানে একটা ছাত্রছাত্রী এভাবে মার খাচ্ছে দেশে। আমি অবশ্য রাজপথে কিন্তু এই প্রথম না, আমি 2018-তেও ছিলাম সেই একই জায়গায়, কেউ প্রতিবাদ করলে মারবে, এবং আমার মনে আছে তখন আমিও হ্যাঁ গুম খুন এগুলা তো ছিলই, বিডিআর ও হত্যাকাণ্ড, এটা না আমাকে আসলে তৈরি করা হয়েছে একজন শিক্ষক হিসেবে। শামসুন্নাহার হল ট্র্যাজেডির সময় কি আপনি ছিলেন ম্যাম? জি, সে কথা হচ্ছে কি যে কয়টা বলবেন আপনি, একটা অনুষ্ঠান সারাদিন সারা মাস শেষ হয়ে যাবে। আর জুলাইয়ের বাস্তবতা কত যে তীব্র, কত যে ভয়াবহ, এটা সামনে থেকে, হাসপাতাল সামনে থেকে না দেখলে বা ওই রক্ত দেখার মানসিকতা তো আমাদের নাই। আপনি বলেন, এই যে যেই ছেলে মেয়েগুলো, এটা আমাদের সন্তানের বয়সী, ছোট ভাই বোনের বয়সী আপনাদের, তাদেরকে মারছে, মারার ভঙ্গিটা দেখেন, এবং এটা নিয়ে আমি দাপট করছি, বুলেট ছুটছে, স্নাইপার শট, এটা কি একটা ফাজলামো? সো এই যে এটার পরবর্তীতে রাতে যখন ঘরে ফেরা না, ঘুম সেই কয়দিন 17 থেকে 5, আর 5-এর পর থেকে তো হাসপাতালে যতদিন ছিল, এই একটা দিন ঘুম হয় নাই। এই যে তারপরে তো ওই যে তুলে নেওয়া যাওয়ার ডিবি অফিস থেকে ফোন, আত্মীয় স্বজন, বিভিন্ন মাধ্যম থেকে হুমকি ধামকি, এগুলা, এই বাস্তবতায় পুরো মানসিকভাবে যে ক্ষতিটা হয়ে গেছে, আমি তো সুস্থ আছি, সৌভাগ্যবানদের একজন। আমার যেটা হয়, আমার কথাগুলো খুব এলোমেলো হয়ে যায়। বাস্তবতাটা আমার মনে হয় আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, জুলাইকে ভুলে যাওয়া যাবে না। এই নোটেই আমরা যদি বলি যে আমার মনে হয় যে আপনি চমৎকার একটা জায়গাতে বলেছেন যে সবাইকে এক থাকতে হবে এবং জুলাইকে আসলে ভুলে যাওয়া যাবে না। আমরা এই নোটেই আসলে শেষের জায়গাতে চলে এসেছি। ডক্টর সায়েম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে অনেক প্রাণবন্তভাবে আমাদের এই অনুষ্ঠানে আজকে ছিলেন। আজকে বিশ্ব শিক্ষক দিবস, আপনাকে আবারও ধন্যবাদ জানাই স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আরেকটু আলাপের সুযোগ থাকলে হয়তো ভালো হতো অন্য কোনো দিন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দর্শক। খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম, সেই সাথে অতীতের স্মৃতির রোমন্থন আসলে আমাদেরকে কিছুটা আবেগাপ্লুত করেছে। ভাবুন আপনার সামনে কি প্রশ্ন আছে, তার কি উত্তর আপনি খুঁজছেন। আগামীকাল আবারও দেখা হচ্ছে। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।